স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। দর্শক, আজ আপনাদের জানাবো ঐকমতের ভিত্তিতে ডিভোর্স নিলে আইনি প্রক্রিয়া কি হবে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী তারা যদি একমত হয়ে ডিভোর্সের প্রক্রিয়াতে এগুন তাহলে আসলে কোন কোন আইনি প্রক্রিয়ায় তাদের যেতে হবে এ বিষয়ে জানাতে আমাদের সাথে স্টুডিওতে আছেন গিএন অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি সুরাইয়া রহমান। অনলাইনে সংযুক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার নিকিরিয়াত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারাও টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে অর্থাৎ 6463079828 নাম্বারে টেলিফোন করে অথবা ফেসবুক পেজে সম্প্রচারিত লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে জানতে চাইতে পারবেন, যে কোনো তথ্য জানাতে পারবেন, আপনাদের মূল্যবান মতামত। এবং এই বিষয়ে যারা টেলিফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে চান, আপনারা চাইলে আপনাদের পরিচয় গোপন করেও আপনারা টেলিফোনে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পারবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। অ্যাটর্নি সুরাইয়া রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। থ্যাংক ইউ। আমরা একটু পরিষ্কার হয়ে নিই, শুরুতে একটু ক্লিয়ার একটা আইডিয়া নিতে চাই। সেটি হলো, আমরা বলছি আনকন্টেস্টেড ডিভোর্স, দ্যাট মিনস এখানে কন্টেস্টেড ডিভোর্স বলে একটা জিনিসও আছে। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, আসলে কোনটা আনকন্টেস্টেড কোনটা কন্টেস্টেড ডিভোর্স, এটা একটু জানতে চাই আপনার কাছে। Thank you. So the process is going to be a little bit different for contested versus uncontested, but the main difference between the two types of divorce is that in an uncontested divorce, either there's nothing to contest, which we'll talk about in detail soon, or the parties are in agreement regarding all the issues which might come up during the divorce. So those two factors is what makes the difference between a contested divorce and an uncontested divorce. ওকে, তাহলে এই আনকন্টেস্টেড ডিভোর্সে আসলে কি হয়, কোন কোন বিষয়ে তাদেরকে ঐক্যমত হতে হয়, কিংবা কোনটাকে আমরা আসলে আনকন্টেস্টেড ডিভোর্স বলছি? Sure. So the uncontested divorce is a lot easier than the contested divorce. So the issues that we're trying to address in any divorce is child custody, child support, spousal support, and equitable distribution. So those are the main items that we're talking about in a divorce, which the court has jurisdiction, which means power to decide. Everything else outside of that is outside of the court's jurisdiction. So the court is limited to those issues, and that's what the parties either need to agree on, or if there's no children or no property at issue, then it could still be an uncontested divorce. জি, অনেক ধন্যবাদ আপনাকে। নিকিরিয়াদ, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। আপনার কাছেও আমরা একই জিনিসটি জানতে চাই, অর্থাৎ আনকন্টেস্টেড ডিভোর্স এবং কন্টেস্টেড ডিভোর্স, এই আইডিয়াটা একটু পরিষ্কার হয়ে নিতে চাই, এবং একই সাথে এই ডিভোর্সগুলোর প্রক্রিয়াতে কোন কোন ধাপগুলো আছে সেগুলো যদি একটু আমাদের জানান। অবশ্যই। আজকে খুব ভালো একটা বিষয় নিয়ে আমরা আলাপ করছি, কন্টেস্টেড আর আনকন্টেস্টেড ডিভোর্স। বোঝা যাচ্ছে দুই ধরনের ডিভোর্স আছে। একটা হচ্ছে কন্টেস্টেড, আনকন্টেস্টেড। কন্টেস্টেড মানে হচ্ছে যেখানে আপনাকে কন্টেস্ট করতে হচ্ছে, আপনাকে কম্পিটিশনে যেতে হচ্ছে, আপনার মতের মিল হচ্ছে না, দুই পক্ষ আপনারা যাচ্ছেন, দুইজনেরই দুইটা মতবাদ আছে, দুইজনই যাচ্ছেন আপনাদের পক্ষ বিপক্ষে বলতে, যেটাকে আমরা বলতে পারি যে বেশ মারামারি চলছে দুই পক্ষের মধ্যে, এটা হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। আর আনকন্টেস্টেড ডিভোর্স যেটাকে আমরা আরেকটা মিউচুয়াল ডিভোর্সও বলতে পারি, যেখানে দুই পক্ষই রাজি আছে ডিভোর্স দিতে, এবং ওখানে কোনো মতের অমিল হচ্ছে না, কোনো কন্টেস্ট করতে হচ্ছে না, মারামারি করতে হচ্ছে না, দুজনের সমঝোতার ভিত্তিতে ওই ডিভোর্সটা হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে আসলে আনকন্টেস্টেড ডিভোর্স। আর ডিভোর্সের ব্যাপারে যেই পয়েন্টগুলো অ্যাটর্নি সুরাইয়া বললেন, সেটা হচ্ছে, একটা হচ্ছে চাইল্ড সাপোর্ট, চাইল্ড কাস্টডি, আরেকটা হচ্ছে স্পাউজাল সাপোর্ট, আরেকটা হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। যদি কোনো প্রপার্টি থাকে, সেই প্রপার্টি নিয়ে যেই ভাগাভাগিটা হবে সেটা যাচ্ছে 4 নম্বরে। এখন অ্যাটর্নি সুরাইয়া আরেকটা কথা বলেছেন, যদি কোনো প্রপার্টি না থাকে অথবা আর যদি কোনো ছেলে মেয়েও না থাকে, সেই ক্ষেত্রে আসলে বেশিরভাগই দেখা যায় সেটা আনকন্টেস্টেড ডিভোর্সের দিকে চলে যাচ্ছে, কারণ ওখানে কোনো বিষয় নিয়েই দুই পক্ষের মতের অমিল হচ্ছে না, দুজনেই সমঝোতার মাধ্যমে
ডিভোর্সে চলে যাচ্ছেন, কারণ বাচ্চাও নেই এবং কোনো প্রপার্টিও নেই, কোনো কিছু নিয়ে মারামারিতে আসছে না, সেই জন্য এটা আনকন্টেস্টেড ডিভোর্স। আর কন্টেস্টেড ডিভোর্স যেখানে অনেক প্রপার্টি থাকে, বাচ্চা ছোট, বাচ্চা কার কাছে থাকবে, কে নেবে, তাদের সাপোর্ট, তাদের কাস্টডি, এসব আসছে যখন, তখনই সেটা কন্টেস্টেড ডিভোর্স। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাটর্নি সুরাইয়া রহমান, আপনার কাছে যেটি জানতে চাই, যেটি নিকি বলছিলেন যে আসলে যদি সম্পদ থাকে, যদি সন্তান থাকে, তখনই গিয়ে একমত হওয়ার সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা, সব বিষয়ে যদি একমতই হয়ে যান তাহলে তো আসলে ডিভোর্সেরও দরকার হয় না অনেক সময়, তাও কিন্তু একটা কমন বিষয় থাকে। নিশ্চয়ই অমিল আছে বলেই, অমত আছে বলেই তাদেরকে ডিভোর্সে যেতে হচ্ছে, যেটা হয়তো কাঙ্ক্ষিত না। তারপর যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হলো, যখন আনকন্টেস্টেড ডিভোর্স হচ্ছে আবার কন্টেস্টেড ডিভোর্স হচ্ছে, দুটোরই আইনি প্রক্রিয়া কি একই, যে চারটি ধাপ আপনি বললেন, নাকি দুটোর মধ্যে আনকন্টেস্টেড ডিভোর্সে গেলে এই আইনি প্রক্রিয়াগুলোতে যেতে হয় না? So there are rules in place, laws in place, which is you can kind of consider it as the backup. What's more preferable is that the parties decide, because they know their family the best. They know what works for their children and their family, and the two parents together, what kind of schedule works best for them. So they are the best decision makers actually to decide these issues. If they cannot come to an agreement, for example, regarding the children, then they have to default to the rules, to the law, which govern custody, which we've talked about previously. And for very briefly, what the court is going to consider when it comes to custody is what is in the best interest of the child or the children. নাকি আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন, আপনার কাছে এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই। শিওর। এখানে অ্যাটর্নি সুরাইয়া যেটা বললেন যে এটা কন্টেস্টেড অথবা আনকন্টেস্টেড হবে কিনা, সেটা ডিপেন্ড করছে আসলে ওই পরিবারটার উপরেই, কারণ ওই পরিবারটি ভালো জানেন যে ওনাদের পরিবারের সিচুয়েশনটা আসলে কেমন, কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেই জন্য ওনারা যদি মনে করেন যে বাচ্চা থাকলেও অনেক সময় ওনারা আনকন্টেস্টেড হতে পারেন, কারণ ওনারা যদি মনে করেন বাচ্চা কার কাছে থাকবেন, বাচ্চা কার কাছে থাকলে সুবিধা, কোথায় কোন স্কুলে পড়লে সুবিধা, এটা যদি ওনারা মেনে নিতে পারেন, সমঝোতায় আসতে পারেন, তাহলে কিন্তু বাচ্চা থাকা অবস্থাতেও আনকন্টেস্টেড যেতে পারে। এখন সবচেয়ে বড় জিনিস যেটা ডিভোর্সের ক্ষেত্রে, কোর্ট দেখবে যে বাচ্চার জন্য কোন জিনিসটা ভালো। বাবা মার কথা কিন্তু কোর্ট এখানে দেখবে না, এখানে কোর্ট দেখবে বাচ্চা কোথায় থাকলে, বাবার কাছে থাকলে সুবিধা বাচ্চার জন্য, না শুধু সুবিধা না, এটা কি হেলথি কিনা, ইমোশনালি হেলথি কিনা, ফিজিক্যালি হেলথি কিনা, অথবা মায়ের কাছে থাকলে এটা ইমোশনাল ফিজিক্যাল হেলথি কিনা, এই বিষয়ে সেফটিটাও আসবে। সব কিছু মিলিয়ে কোর্ট যেখানে সেফ মনে করবে বাচ্চার জন্য, জাজ কিন্তু, কোর্ট কিন্তু সেখানেই দিবে। সো অনেক বিষয়ে চলে আসে। অ্যাটর্নি সুরাইয়া আরো বলবেন আমাদেরকে বিস্তারিত। অ্যাটর্নি সুরাইয়া রহমান, আপনার কাছে যেটি জানতে চাই, আমরা যদি শুরুতেই আইনের প্রক্রিয়া, শুরুতে চাইল্ড কাস্টোডি নিয়ে কথা বলি, আপনি একটু বলেছেন যে বাবা মা একমত হলেও কোর্ট আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সাপোজ বাবা মা সিদ্ধান্ত নিলেন যে সন্তান মায়ের কাছে থাকবে, কিন্তু কোর্ট মনে করছে না মায়ের কাছে থাকাটা তার জন্য সেফ হবে না, তার জন্য হেলদি হবে না, তার মেন্টাল হেলথের জন্য ঠিক হবে না, সেক্ষেত্রে এই যে চাইল্ড কাস্টোডির পয়েন্টটা, এই বিষয়ে একটু জানতে চাই, এটা কিভাবে আসলে নির্ধারণ হয়? Sure. So if we do have a situation where the parents are able to agree on the custody issues, where the child is going to live, who's going to have the legal decision-making power, it might be joint, it might be sole custody. If they are able to agree on these issues, congratulations, that's a huge feat. So if they're able to agree, the court will honor that agreement. As a matter of, you could almost consider it procedure, they will do some checks, and those checks are going to be for whether there are any orders of protection, or if either parent is in the sexual offender registry. So they will do those checks, which may override the agreement, but obviously those situations are very rare. If there's no results in either of those searches, the court will not get involved in what the parties have already agreed to. ধন্যবাদ আপনাকে। নিকি, আপনি নিশ্চয়ই যোগ করতে চান এর সঙ্গে?
হ্যাঁ, হ্যাঁ। সেটা বললেন যে অ্যাটর্নি সোয়া বললেন যে এখানে যে বিষয়গুলো আসে চাইল্ড কাস্টডির ব্যাপারে, যে কার কাছে বাবা থাকবে, সেটা অবশ্যই অবশ্যই সেফটি চেকের মাধ্যমে আসে। তারপরেও যদি মনে করেন বাবা মা মতের মিলের মাধ্যমে দুজনে মিলেই ঠিক করলেন যে এক পক্ষের কাছে থাকবে বাবা অথবা মায়ের কাছে, আর সেখানে অ্যাটর্নি সোয়া বললেন সেক্ষেত্রে কোর্ট কিন্তু তখন দেখবে যার কাছে যাচ্ছে তার কোনো হিস্ট্রি আছে কিনা, তাদের বিরুদ্ধে কখনো অর্ডার অফ প্রোটেকশন, মানে ধরেন ভায়োলেন্স হয়েছিল আগে, তাদের বিরুদ্ধে কোনো অর্ডার অফ প্রোটেকশন আছে কিনা যে তার কাছে মা অথবা বাবা যেতে পারবে না, এটা একটা। আরেকটা আছে যে সেক্সুয়াল রেজিস্ট্রেশন, আমি শব্দটা মনে পড়ছে না, মানে তাদের যদি কোনো তারা যদি কোনো সেক্সুয়াল ক্রাইম করে থাকে সেই ক্ষেত্রে তাদের একটা রেজিস্ট্রেশন হয়ে যায় যে এই ব্যক্তি সমাজের জন্য বিপজ্জনক, সেই জন্য তার একটা রেজিস্ট্রেশন হয়ে যায়, এবং এবং এটা কিন্তু পাবলিক রেকর্ড, এটা যে কেউ দেখতে পারে। সেই ধরনের যদি তাদের কোনো রেকর্ড থাকে তখন কিন্তু বাবা মা মেনেও নেয় যে আমি তার বাচ্চাটা তার কাছে থাকবে, কিন্তু তার যদি কোনো সেক্সুয়াল ক্রাইমের রেজিস্ট্রি থাকে তাহলে কিন্তু তার কাছে বাচ্চাটা যাবে না। তার মানে কি ওই সেফটিটাই সবার আগে আসছে, যে বাচ্চাটা কোথায় সেক্সুয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি সেফ থাকবে, সবকিছু মিলেই তখন কোর্ট এটা ডিসিশন নেবে। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. যদি একটু উল্টো হয় বিষয়টা, আমরা তো বলছি যে কাস্টডিতে নেয়ার জন্য কে পাবেন সেটা নিয়ে কথা বলছেন, কিন্তু যদি এমন মনে হয় যে বাবা নিতে চাইছেন না কিংবা মা রাখতে চাইছেন না তার কাছে, কিন্তু আবার কোর্ট মনে করছেন না যে মায়ের কাছে সেফ থাকবে, অন্যদিকে বাবাও নিতে চাইছেন না, তখন আসলে কি হবে বিষয়টা? That is a very sad situation. Let me just make sure I understand. So this is a situation where neither parent wants custody of the child, right? হয়তো একজন চাইছেন, মা চাইছেন, কিন্তু কোর্ট মনে করছেন মায়ের যে প্রিভিয়াস হিস্ট্রি আছে, ক্রিমিনাল রেকর্ড আছে, তার সেক্সুয়াল সমস্যা আছে, রেজিস্ট্রেশনে তার নাম আছে, তার কাছে সেফ নয়। অন্যদিকে বাবা বলছেন আমি রাখবো না, মায়ের কাছেই থাকুক। Right. Okay. So in that case, the court is bound by, they're not going to allow a child to live in a dangerous environment. So the court will probably have an issue with that. Ultimately, they are going to see what is, in the best interest of the child. But if there is anything that results in those searches, the court will have something to say, even if the parties are in agreement. জি, দেখি রিয়াদ, আপনার কাছে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। জি, আপনি আসলে প্রশ্নটা করেছিলেন যে সিচুয়েশনটা যদি এমন হয় যে বাবা চাচ্ছেন না রাখতে, মা রাখছে, কিন্তু মায়ের সেই ক্ষেত্রে কিছু একটা হিস্ট্রি আছে, ক্রিমিনাল একটা হিস্ট্রি আছে, সেই ক্ষেত্রে কি হবে? আপনি বোধহয় এই প্রশ্নটা করেছিলেন। তো হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন হলে এখানে কিন্তু কোর্ট ইন্টারভিন করবে এবং কোর্টই ডিসিশন নিবে কোথায় থাকবে। এমনই যদি হয় আসলে, তখন হয়তো অ্যাটর্নি সোয়া পরে বলবেন যে হয়তো অন্য কোনো সেফ হোমের কথা আসতে পারে, বিষয়টা আসতে পারে যে অন্য কোথাও সেফ হোমে থাকবে কিনা। কিন্তু এই ধরনের কিছু সিচুয়েশন হলে সবার উপরেই কোর্ট ডিসিশন নিবে কোথায় বাচ্চা যাবে, সেফটিটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জি জি, ধন্যবাদ আপনাকে। সুরা রহমান, আপনার কাছে এরপর যে বিষয়টি নিয়ে জানতে চাই সেটা হলো চাইল্ড সাপোর্ট। যখনই চাইল্ড কাস্টডির বিষয়টি সুরাহা হয়ে গেল, এটি নির্ধারণ হয়ে গেল, এরপরে চাইল্ড সাপোর্টের ক্ষেত্রে কে কতটুকু সাপোর্ট দেবেন, এটা আসলে কিভাবে নির্ধারণ হবে? Sure. So the child support is pretty straightforward in the state of New York. It's a percentage based on the number of children. And in New York, both custody and child support, there is an obligation until the child is 21 years old in the state of New York. In some other states, it might be 18. New York, it's 21 years old. So if there's one child, the percentage is 17%.
If it's 2 children, if there are 2 children, it's 25%. If there are 3 children, it's 29%. And the number goes up with the more children that are present in the family. So what, 25% of what? 17% of what? It's 17% of the combined income of the parents. So it's a formula. There are calculators that are available online. But that's the short summary. It's a formula, it's a percentage, and it's awarded that way. Now, if the parties are in agreement with a different number, the parties are able to circumvent those percentages and make an agreement to something else. It could be less, it could be more. জি, এক্ষেত্রে আপনাকে সাপ্লিমেন্ট আরেকটা কোশ্চেন করতে চাই, সেটি হলো যদি দুজন সন্তান থাকে আর বাবা মা, যেহেতু আমরা আনকন্টেস্টেড ডিভোর্স নিয়ে কথা বলছি, বাবা মা সিদ্ধান্ত নিলেন একজন সন্তান বাবার কাছে থাকবে, একজন সন্তান মায়ের কাছে থাকবে, তখন সেটা কিভাবে ভাগ হবে? That's very rare. Usually kids are not separated that way. The siblings usually stay together. So that's a very rare situation. I've actually never seen it. ওকে নিকিরিয়াদা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন। আপনার কাছে জানতে চাই যে সন্তানদের যে সাপোর্টের কথা আমরা বলছি, সেই সাপোর্টটা একজন, দুজন, তিনজনের ক্ষেত্রে আসলে কিভাবে সেটি ভাগ হচ্ছে এবং কারা সেই টাকাটা দিচ্ছেন? জি, আচ্ছা, এখন চাইল্ড সাপোর্টের ব্যাপারটা আসছে যে যার কাছে বাচ্চা থাকছে, যেই প্যারেন্টের কাছে বাচ্চা যাচ্ছে, তার কাছে অপোজিট প্যারেন্ট চাইল্ড সাপোর্টটা দিবেন। এখন কথা হচ্ছে যে কি পরিমাণ দিবেন সেটা অ্যাটর্নি সুরাইয়া সুন্দরভাবে বলে দিলেন যে এটার আসলে একটা ফর্মুলা আছে, যেটা মানে একটা পার্সেন্টেজ হিসাবে চলে। মা বাবা দুজনের ইনকামেরই একটা পার্সেন্টেজ করা হয়, এটার একটা সুন্দর ফর্মুলা আছে। একজন বাচ্চার জন্য 17%, দুটো বাচ্চার জন্য 25%, আর 3টা বাচ্চার জন্য 29%। এভাবে বাচ্চার সংখ্যা হিসাবে এটা আনুপাতিক হারে এটা বাড়তে থাকে। তো এটা ইনকামের উপরেই ডিপেন্ড করছে। সেইভাবে যার কাছে বাচ্চা তার কাছে অপোজিট প্যারেন্ট চাইল্ড সাপোর্টটা পাঠাবেন। আর আপনি একটা প্রশ্ন করেছিলেন যে যদি দুজন বাচ্চার একজন বাবার কাছে আরেকজন মার কাছে থাকে সেই ক্ষেত্রে কি হবে। এখানে অ্যাটর্নি সুরাইয়া বললেন যে আসলে কিন্তু এই ধরনের সিচুয়েশন করা হয় না, কারণ সিবলিং সেপারেশন এটা কখনই করা হয় না, মানে কারণ এটা বাচ্চার মেন্টাল হেলথের উপর এফেক্ট আসে সেপারেশনে গেলে, দুইজন ভাই বোন অথবা ভাই বোন, সেই জন্য দুটো বাচ্চাকে সাধারণত কোড একসাথেই রাখেন, এক প্যারেন্টের কাছে রাখেন। আরেকটা বোধহয় সিচুয়েশন ছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না কথাটা যেটা বলতে চাচ্ছিলাম। ইয়েস, মনে পড়েছে যে একমাত্র নিউ ইয়র্ক স্টেটেই 21 বছর পর্যন্ত চাইল্ড সাপোর্ট দিতে হয় এবং নিউ ইয়র্কের বাইরে সব স্টেটে 18 বছর পর্যন্ত চাইল্ড সাপোর্ট দিতে হয়। এটাই হচ্ছে চাইল্ড সাপোর্টের ফর্মুলা। আসলে ফর্মুলা আমরা একটা খুব জটিল বিষয় ছিল চাইল্ড কাস্টডি এবং সাপোর্টের বিষয়টা, কিন্তু তার চেয়ে বেশি সম্ভবত সবচেয়ে বেশি আপনারা অ্যাটর্নি হিসেবে ফেস করেন যখনই আপনাদের কাছে ডিভোর্স নিয়ে ক্লায়েন্টরা আসে, তারা সম্ভবত এই স্পাউজুয়াল সাপোর্টটা, এটা নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয় কিংবা একটু জটিল অঙ্কের হিসাব আপনাদের করতে হয়। আমরা এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। Sure. So spousal support is actually now in the state of New York determined by a formula. So it's a much more complicated formula than child support, but there is a calculator. So you put in the income of each respective spouse and it outputs a number. So there's it's kind of a complicated formula, so it's better to just use the calculator. But essentially what happens is the more moneyed spouse, the one that earns more money, might have to pay the less moneyed spouse, meaning the spouse that earns less money. That might be on a temporary basis, or it might be on a permanent basis. So, and that's determined by the length of the marriage. The longer that two people are married, the greater the chances are that the spouse that earns more money will have to pay the other spouse. So, for example, if a couple has been married for 20 years,
the party that makes more money will probably have to pay spousal support for about 10 years. You can consider between 30 to 50% of the marriage. Now, if you have a couple that's only been married for 2 years, the chances are very low that there's going to be child support or spousal support ordered in that kind of case. তার মানে দাঁড়াচ্ছে যে যখন আপনি অনেক লম্বা সময় ধরে বিয়ের আপনাদের মেয়াদ চলছে তখন গিয়ে সেটা লম্বা সময় ধরে তাকে পে করে যেতে হবে আর এটা কি আপনি বলছিলেন যে যার ইনকাম বেশি তাকেই করতে হবে Yes, exactly. And that's because the law takes into account that a person's contributions to a marriage is not just income. There are a lot of equitable contributions to a marriage, for example, taking care of children, keeping the home, which may not be reflected in a person's income or, let's say, their potential income earning ability. So that is the reason the court, orders spousal support to take account for that. নিকিরিয়াদ আপনার কাছে এই বিষয়টি জানতে চাই সেটা হলো যে স্পাউজাল সাপোর্টের ক্ষেত্রে কিভাবে নির্ধারণ করা হয় কে কত সাপোর্ট দেবেন এবং সেটা কত দিনের জন্য দেবেন সে বিষয়টি জি অ্যাটর্নি সুরা বললেন এই স্পাউজাল সাপোর্টের ব্যাপারেও একটা ফর্মুলা আছে সেখানে আসলে ক্যালকুলেটরের মধ্যে দুই পক্ষেরই ইনকামটা ওখানে ফেলা হয় তারপর সেই ফর্মুলা অনুযায়ী আসলে বের হয়ে আসে কে কি পরিমাণ হবে এখানে অ্যাটর্নি সুরা বললেন যেই পার্টনার বেশি ইনকাম করছেন সেই পার্টনার যে কম ইনকাম করছে তাকে স্পাউজাল সাপোর্টটা দিবেন কিন্তু স্পাউজাল সাপোর্টটা আসলে ডিপেন্ড করছে সেই ম্যারেজটার মেয়াদ কত বছর ধরে মনে করেন দুজন মানুষ যদি 20 বছর ধরে ম্যারিড থাকেন তাহলে একটা দীর্ঘ সময়ে দেখেন আপনি চিন্তা করে যে দুই পক্ষই কিন্তু ওখানে এফোর্ট দিয়েছেন তাদের কন্ট্রিবিউশন আছে একটা ম্যারেজে সেই জন্য এই দীর্ঘমেয়াদী ম্যারেজের ক্ষেত্রে কোর্ট স্পাউজাল সাপোর্ট অর্ডার দিয়ে থাকেন এবং যে বেশি ইনকাম করে সে দিবে যে কম ইনকাম করছে তাকে আর কোনো ডিভোর্স যদি মনে করেন 2 বছর 3 বছরের মধ্যেই শেষ হয়ে যায় সেই সমস্ত ডিভোর্সের সাধারণত স্পাউজাল সাপোর্টের অর্ডারটা আসে না একেবারেই আসবে না মানে অল্প সময় ধরে দেওয়ার বিষয় থাকবে না I'm practically speaking a marriage that's 2-3 years it's going to be very short amount of time that they'll get support maybe 6 months maybe a year yeah আর 20 বছরের যদি কোনো ম্যারেজ হয় সেখানে পরবর্তী ডিভোর্সের পরবর্তী 10 বছরের জন্য স্পাউজাল সাপোর্টটা আশা করা যেতে পারে আসতে পারে আমরা এই বিষয়গুলো নিয়ে দর্শক আরো বিস্তারিত আলোচনা করব আমাদের আরো অনেকগুলো বিষয় জানার আছে এবং আপনারাও কিন্তু এইসব বিষয় জানতে চাইতে পারবেন আমরা একটা বিরতিতে যাচ্ছি বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করার চেষ্টা করব Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. দর্শক আমি সঞ্জুয়েল আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছিলাম ঐক্যমতের ভিত্তিতে ডিভোর্স নেওয়ার আইনি প্রক্রিয়াগুলো কী কী এবং এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে গি অ্যান্ড অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি সুরাইয়া রহমান আমাদের স্টুডিওতে আছেন এবং একই সাথে অনলাইনে যুক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার নিকিরিয়াত আমরা আবারও আলোচনায় যাচ্ছি আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আমরা আপনাদের জানিয়েছিলাম যে আমরা কিভাবে আনকন্টেস্টেড ডিভোর্স নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম এবং আপনাদেরও জানিয়েছিলাম যে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটি আছে সেখানে আপনারা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ না করলে পরিচয় গোপন করেও এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন আমরা আবারও আলোচনায় চলে যাচ্ছি সুরাইয়া রহমান আমরা বলছিলাম যে যখন স্পাউজাল সাপোর্টের বিষয়টা আসে এই ক্ষেত্রে একটা বিষয় বলা হচ্ছে যে যার ইনকাম বেশি তিনি আসলে এটি পে করবেন এই ইনকামটা কখনকার ইনকাম ওনার কি ঠিক ওই মাসের ইনকামটা নাকি কোনো রকম একটা গড় করা হবে কারণ ইনকামটা আসলে চেঞ্জেবল বিশেষ করে চাকরির ক্ষেত্রে কিছুটা ফিক্সড হলেও ব্যবসার ক্ষেত্রে তো আমরা দেখি সেটা নিশ্চয়ই এক মাসে এক রকম ইনকাম হবে তাহলে এটি কিভাবে নির্ধারণ করা হবে
So in that case, what the court will do, they'll usually look at the current income, which would be evidenced by, for example, the most recent tax return, the most recent W-2. So the default rule is the current income. Of course, you can always ask the judge to deviate from the formula, which is why you would, for example, hire a lawyer to help you deviate from the formula. For example, if you want the court to use another number from the past for either yourself or even the other spouse. এমনটা যদি হয়, আমরা জাস্ট কেস স্টাডি হিসেবে বলছি যে একটা সময় ছিল যখন ওয়াইফের ইনকামটা বেশি ছিল, কিন্তু পরবর্তীতে এখন যখন ডিভোর্স হচ্ছে তখন হয়তো হাজব্যান্ড জবলেস, হয়তো এক সময় তার ইনকাম বেশি ছিল কিন্তু এখন তিনি জবলেস, সামনের দিনে তিনি হয়তো আরো ভালো চাকরি পেতে পারেন, তখন আসলে এই জটিল পরিস্থিতিগুলো কিভাবে দেখা হয়? So the court will use the current income, but as the attorney for the wife, you might argue that this is just a temporary period. The husband has actually more earning potential than the wife, so therefore there should not be any spousal support. ওকে, নিকিরিয়াত, আপনার কাছে জানতে চাই এই বিষয়টি। জি হ্যাঁ, আপনি প্রথমে অ্যাটর্নি সুরায় বলে আসছেন যে স্পাউজাল সাপোর্টটা আসবে, যিনি বেশি ইনকাম করছেন তিনি সাপোর্টটা দিবেন যিনি কম ইনকাম করছেন তার কাছে। আর মাঝে আপনি একটা প্রশ্ন করেছেন যে এমন যদি হয় যে, না তার আগে একটু বলে নিই, আপনি প্রশ্ন করেছেন যে এটা কি হিসাবে নির্ধারিত হয়। এটা নির্ধারিত হয় ডিভোর্সের সময় তার রিসেন্ট যে ইনকাম, যে ট্যাক্স রিটার্ন, সেইটার উপর ভিত্তি করেই কি পরিমাণ স্পাউজাল সাপোর্ট আসবে সেটা হয়ে যায়, এবং ডিভোর্সের পেপারে সাইন হয়ে গেলে সেটাই কিন্তু ফাইনালাইজ হয়ে যায়। আর আপনি একটা প্রশ্ন করেছেন যে যদি এমন হয় যে হাজবেন্ডের ইনকাম আগে বেশি ছিল কিন্তু এখন ওয়াইফের ইনকাম বেশি, সেই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে অ্যাটর্নি সুরায় বললেন আসলে এই সমস্ত জটিলতার সময়েই কিন্তু একজন দক্ষ অ্যাটর্নির ভূমিকাটা চলে আসে। সেই ক্ষেত্রে অ্যাটর্নি এখানে দেখবে যে আসলে সিচুয়েশনটা কি, হয়তো এই এখন বর্তমান সময়ে হয়তো ওয়াইফ বেশি ইনকাম করছে কিন্তু আগে বেশি করতেন, ভবিষ্যতে কি হবে, এই জিনিসগুলোর জন্যই কিন্তু একজন আসলে ডিভোর্সে একজন অ্যাটর্নির প্রয়োজন হয়। সেই জন্য জিনিসগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যাটর্নি সুরা আরেকটা কথা বলেছেন যে শুধু বর্তমানের ইয়েটা না দেখে, ট্যাক্স রিটার্নটা না দেখেও অনেক সময় আগে এবং পরবর্তীতে কি হবে সেটাও দেখার বিষয়টা কিন্তু অ্যাটর্নির মাধ্যমে করলে ভালো হয়। তাহলে বিচারটা, যদি বিচারই বলি, বিচারটা সব সূক্ষ্মভাবে হয় আর কি। সেই জন্যই আপনাদের একজন দক্ষ অ্যাটর্নির প্রয়োজন। জি, অর্থাৎ যেখানে জটিলতা তৈরি হয়, কমপ্লেক্সিটি তৈরি হয়, সেখানে একজন দক্ষ পেশাদার অ্যাটর্নি তিনি আসলে লিগ্যাল যে সলিউশনগুলো সেটা তিনি দিতে পারবেন। আমরা আপনার কাছ থেকে দুটো প্রশ্নের উত্তর পেয়েছি। একটা হলো যে কে পেটা করবেন এবং সেটা কত দিনের জন্য করবেন, কিন্তু কত করবেন অর্থাৎ ইনকামের কত পার্সেন্ট দেয়া হয় এই বিষয়টি একটু জানতে চাই। So for spousal support, that is governed by a formula. That formula is more complex than the child support formula. So, it's not, even if I share that today, I don't think it would be useful to anyone, and also I don't remember the formula. So okay. It's a much more complex formula. You're taking percentages of different incomes, and then there's two alternate formulas, and then the court will pick the higher of the number. And then there's also another formula if the payor, the paying spouse, is also paying child support. There's a formula for that. So there's multiple formulas, but there is a calculator online for the state of New York. If you search, for example, if you search New York guideline maintenance calculator, so spousal support is called maintenance. So if you search that, you'll come across the court's calculator, which you can use to kind of estimate what spousal support would look like. দর্শক, আপনারা অনলাইনে গিয়েই এই ক্যালকুলেটরের মাধ্যমে এটি আসলে খুব সহজেই আপনাদের যার ইনকাম এবং অন্যজনের পার্টনারের ইনকাম দিয়ে এই সহজ সমাধানটি আপনারা করে নিতে পারবেন। আমরা এরপর আরও জটিল একটি বিষয়ে যাব, অর্থাৎ ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। এটা কিভাবে নির্ধারণ হয়?
কে দেবেন কিভাবে পাবেন এই বিষয়টা একটু জানতে চাই। Sure. So equitable distribution is fancy language, legal language for dividing up stuff. So you're just trying to divide all the stuff. So what happens when two people get married is a marital estate gets created. So that means you can think of it as a pot of things gets added as the marriage goes along. So, for example, maybe after 2 years in, the couple buys a house. That goes into the marital estate. After a few years, either party or both parties have a retirement account, a 401k. Maybe there's some expensive property that's bought, some jewelry, multiple houses. So, in a typical divorce, for a couple who has assets, it's usually a home and a retirement account. Those are the two big things. So the court will want to divide up what's in the marital estate, things that are considered marital property. Now there's also separate property which you can maintain even after and during a divorce. জি, নিকি রিয়াদ, আপনি একটু আমাদেরকে এই বিষয়টি নিয়ে বলুন। জি, অ্যাটর্নি সুরার প্রথমেই বললেন ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, এটা আসলে একটা ভেরি ফ্যান্সি ওয়ার্ড। সোজা ভাষায় বাংলায় বললে যে সম্পত্তিটা কিভাবে ভাগ হবে সেটাই হচ্ছে আসল কথা। এখানে সম্পত্তি বলতে উনি একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে ম্যারেজে যখন আসে দুজন মানুষ, তখন তাদের জিনিস সম্পত্তিগুলো একটা পটের সাথে তুলনা দিয়েছেন উনি, একটা মানে পাত্রের মধ্যে আমরা জিনিসগুলো রাখা শুরু করি বিয়ের পর। তো প্রথমে কি হচ্ছে, প্রথমে আসলে বিয়ের 1 বছর 2 বছর পরে দুজন পার্টনার একটা বাড়ি কিনেন, সেই বাড়িটা আসলো সেই পাত্রে। এরপরে মনে করেন তারা চাকরি করছেন অনেকদিন ধরে, তাদের রিটায়ারমেন্ট যে অ্যাকাউন্ট 401k যে জিনিসটা আছে, সেই জিনিসটা আস্তে আস্তে আসতে থাকে, সেই পাত্রে আসতে থাকে। এইভাবে হয়তো আরো 3-4টা বাড়ি কেনা হলো। এগুলো সব সেই জন্য বিয়ের যে যদি দীর্ঘদিনের ম্যারেজ হয়, সেজন্য সেই পাত্রে অনেক কিছু এসে জমা হয়। সেই জিনিসগুলাই আসলে কিভাবে ভাগাভাগি হয় সেটাই হচ্ছে মেইন কথা। জুয়েলারিও একটা ব্যাপার থাকে যে অনেক মনে করেন জুয়েলারি, গোল্ড কেনা হলো, ডায়মন্ড কেনা হলো, এইসবও যদি কেনা হয় সেটাও সে প্রপার্টির মধ্যে আসে। তো এই জিনিসগুলা কিভাবে ভাগাভাগি হবে সেটারই নাম হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, মানে সমান ভাগে যেন দুই পক্ষকে ভাগাভাগি করে দিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে এই কথাটার মূল বিষয়। জি, নিশ্চয়ই এই সম্পদের সঙ্গে আপনি এটাও যুক্ত করবেন যে ব্যাংক অ্যাকাউন্টে যদি সেভিংস থাকে, অর্থাৎ আমরা সম্পদের কথা বলছিলাম, বাড়ির কথা বলছিলাম, জুয়েলারির কথা বলছিলাম, কিন্তু ক্যাশ যেটা আছে সেটাও কি এখানে যুক্ত হবে? Yes, definitely. Anything that is an asset that was acquired during the marriage is subject to equitable distribution. And on that note, it doesn't matter whose name the property is in. It could be in one of the party's name. Maybe the house is only in the husband's name. Maybe the car is only in the wife's name. It doesn't matter. It's jointly, with respect to the divorce, they both have an interest in that property, no matter who's on the title. এবং অনেক সময় তো এটা হয় যে ডিভোর্সের পুরো প্রসেসটা অনেক লম্বা সময় ধরে চলে। যখন এই প্রক্রিয়াটি চলে তখন এই গাড়িটি কে ব্যবহার করবেন, এই বাড়িটিতে কে থাকবেন, এটি কিভাবে নির্ধারণ হয়? While the case is pending, both parties still have a right to, if it's a house, to live on the property, if it's a car, to use the property, same as during the marriage. So one thing that happens is when you file a divorce, there are automatic orders that come into play. That means that nothing can be transferred, exchanged, or changed during the pendency of the marriage. So that means that you can't all of a sudden tell your spouse that they can't live in the house anymore. You can't start transferring your assets to your relative. So you can't do any of those things during the divorce. And that means both spouses are going to be living, they have the right to live in the house during the divorce, which can make for an awkward situation, but that's the law. নিকি হামিদ রিয়াদ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি নিকি রিয়াদ, সেটি হলো যে
যেটা আপনি আপনি একটা বলছিলেন যে প্রশ্ন সম্পদের করেছেন ভাগাভাগি। যে যদি ব্যাংকে অ্যাসেট থাকে, ব্যাংকে ক্যাশ মানি থাকে, সেইগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন হবে? অ্যাটর্নি এটার উত্তরে বললেন যে উম, এই বিয়ের সময়কালে 10 বছর 20 বছরের সময়কালে আপনারা যেটা আয় করেছেন দুজনে মিলে, সেইটা যে কোনো জিনিস, সেটা বলা হলো জুয়েলারি, বাড়ি, গাড়ি, জমি জমা এবং ক্যাশ, অবশ্যই সবকিছু এই সম্পত্তি ডিস্ট্রিবিউশনের মধ্যে আসছে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে এটা কিভাবে ঠিক হবে যে কে বাড়িটা ইউজ করবে, কে গাড়িটা ইউজ করবে। এটার উত্তরে অ্যাটর্নি সুরা বললেন যে যতদিন পর্যন্ত ডিভোর্স কেসটা পেন্ডিং থাকবে, মানে এটা ফাইনাল ডিসিশন হয়নি, ততদিন পর্যন্ত বিয়ের সময় মানে ম্যারেজ কালীন সময়ে যেভাবে ওনারা ইউজ করে আসছিলেন, দুজনেরই সমান অধিকার থাকবে বাড়িটা ব্যবহার করার অথবা গাড়িটা ব্যবহার করার। কিন্তু যখন ডিভোর্স ফাইনাল হবে, তখনই কিন্তু কোর্ট এটা রায় দিয়ে দিবে যে বাড়ি কতটুকু যাবে, গাড়ি কতটুকু কার কাছে যাবে। কিন্তু রায় আসার আগ পর্যন্ত, ফাইনাল রায় আসার আগ পর্যন্ত দুজনেরই সমান অধিকার আছে এগুলো ব্যবহার করার। সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কমিউনিটির ভাই বোনদের আমরা জানাতে চাচ্ছি, এখানে কিন্তু কখনোই একজন স্বামী অথবা একদিন স্ত্রী বলতে পারবেন না যে এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না, অথবা এই গাড়ি তুমি আর ব্যবহার করতে পারবে না, এবং তারা এটা ডিস্ট্রিবিউট করা শুরু করলো তাদের আত্মীয় স্বজনের মধ্যে। এটা তারা কখনোই করতে পারবে না। একমাত্র যখন রায় ফাইনাল হয়ে যাবে, তখনই জাজি এটার অর্ডার দিবেন কে কোনটা পাবেন। এটাই। সোহেল রহমান, আপনার কাছে এই প্রসঙ্গে আরেকটা সবশেষ প্রশ্ন করব, সেটি হলো যে যখন এই ডিভোর্স ফাইলটা হলো তখন থেকে আসলে এটা কেউ ট্রান্সফার করতে পারবেন না, সমান আগের মতোই অধিকার ভোগ করবেন সম্পদের, গাড়ির, ক্যাশের, সব কিছুর। কিন্তু এমনটা যদি হয়, ডিভোর্সটা তার হঠাৎ করে একদিনে হয়ে যায় না, মানে আগে থেকে একটু বুঝে যাচ্ছে বিষয়টাতে যাচ্ছেন, এক ধরনের সম্পর্কের অবনতি ঘটছে, তখনই যেহেতু সম্পদ ভাগ হয়ে যাবে, তাই আগেই তিনি হয়তো তার ক্যাশ যাচ্ছিলেন সেগুলো তিনি হয়তো তার ভাইয়ের নামে, তার বন্ধুর নামে, তার পরিবারের অন্য কোনো সদস্যের নামে তিনি ট্রান্সফার করে দিলেন, তার গাড়িটি তিনি অন্য কাউকে দিয়ে দিলেন, তার বাড়িটি তিনি অন্য কারো নামে, যেহেতু তার নামে যার নামে আছেন তিনি অন্য কারো নামে দিয়ে দিলেন, তখন আসলে কি হবে? এটা করার সুযোগ আছে কিনা? Yes, so definitely if it happens after the divorce is filed, then it's a violation of an order. But let's say that we have a party that they have $100,000 in their bank account. Before filing the divorce, they transferred that money to a relative and then they filed the divorce. Is that an issue? Yes, it is, because if the other party has a good lawyer, or even if the party is very smart, they're going to make sure they get the other side's court records during this process. Now we're going into a contested divorce here. There is a process of discovery where both parties have to exchange all of their financial documents. If they don't, if one party is dishonest, it can invalidate the whole divorce. So in that process, they will see that this huge sum of money was transferred and to who it was transferred. So a good lawyer would ask the court to reverse that transaction as a fraudulent transfer for the purpose of avoiding distributing that asset to the other spouse. So it's something that is definitely not recommended. জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিকি রিয়াদ, আপনার কাছে প্রশ্নের উত্তরটি শোনার মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করবো। আমরা হয়তো আইনি প্রক্রিয়াগুলো নিয়ে আরও একটু কথা বলার দরকার ছিল, কিন্তু আমাদের সময় হয়তো ফুরিয়ে আসছে। আপনার কাছে সবশেষ জানতে চাই এই বিষয়টি নিয়ে। আপনি কিন্তু আসলে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন শেষেই। সেই কারণ এই জিনিসটা খুব হয়ে থাকে যে সে এখন ডিভোর্সের দিকে যাবে, এখনই সে দুই পক্ষই হতে পারে যে তাদের হয়তো অনেক ক্যাশ আছে, $100,000 ক্যাশ আছে, এখন তারা সেটা বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে ডিস্ট্রিবিউট করে দেওয়া শুরু করলো। এই জিনিসটা যদি করেও থাকে,
জাজ কিন্তু অর্ডার দিতে পারে যে ডিভোর্সকালীন সময়ে অথবা তার কিছুদিন আগে থেকেই কোর্ট অর্ডার, এটা কোর্ট অর্ডার হয়ে যাবে যে ব্যাংক ট্রানজেকশন দেখা, ব্যাংকের সমস্ত রেকর্ড দেখা, যে কোথায় কোথায় যাচ্ছে যিনি ক্যাশগুলো, এগুলো যদি হয়ে থাকে এইগুলোকে বলা হয় ভায়োলেশন অফ অর্ডার। বিশেষ করে ডিভোর্সকালীন সময়ে তো এটা তারা করতেই পারবে না, কারণ যে কোনো সময় জাজ অর্ডার দিতে পারে যে আমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজেকশন দেখতে চাই, এবং এটা জাজ যদি এটা অর্ডার দেন ব্যাংক এটার রেকর্ড দিতে বাধ্য, এবং সেখানেই দেখা যায় যে কেউ টাকা পয়সা সরাচ্ছেন কিনা, এবং এটা যদি হয়ে থাকে দ্যাটস কল ভায়োলেশন অফ অর্ডার। সো এটা আসলে কোনো দুই পক্ষ কেউই করতে পারেন না, এবং করে থাকলেও সেটাকে কোর্ট রিভার্স করতে পারে, মানে বন্ধ করে দিতে পারে সেই ট্রানজ্যাকশনটা। সেই জন্য এক্ষেত্রে দুইজনকেই খুব মানে সচেতন হতে হবে যে কে কি করছেন, আর অবশ্যই একজন দক্ষ লয়ারের সাহায্য নেবেন আপনারা এই ধরনের কেস হয়ে থাকলে। অর্থাৎ আইনি এবং নৈতিক দুটো জায়গা থেকেই এখানে আসলে স্বচ্ছ থাকার বিষয় রয়েছে। অ্যাটর্নি সুরাইয়া রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের Thank সাথে you. স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আপনি দিয়েছেন। এবং নিকি রিয়াদ, আপনাকে ধন্যবাদ, আপনিও আমাদের এই আলোচনাটা অনেক বেশি সহজ করে দিয়েছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।